অবশেষে একেবারে খসে পড়ল পাকিস্তানের মিথ্যের মুখোশ। পর্দা ফাঁস হলো পেহেলগাঁওয়ে পাক যোগে। হামলাকারী জঙ্গিদের মধ্যে ছিল পাক সেনার প্রাক্তন কমান্ডো হাসিম মুসা। আজ একদিকে যেরকম কাশ্মীর জুড়ে বড় সড়ো অপারেশন করছে ভারতীয় সেনা, অন্যদিকে প্রধানমন্ত্রীর বাসভবনে হলো নিরাপত্তা সংক্রান্ত একের পর এক উচ্চ পর্যায়ের বৈঠক। সেই সমস্ত ডিটেলসে আসবো, কিন্তু তার আগে প্রথম প্রশ্ন। পাকিস্তানের প্রত্যক্ষ মদতেই পেহেলগাঁওয়ের গণহত্যা। পাক সেনার এলিট ফোর্সের কমান্ডো হাসিম মুসার নেতৃত্বেই হয় ২৬ জনের নৃশংস খুন। দেশ জুড়ে জোরালো হচ্ছে প্রত্যাঘাতের দাবি। পাকিস্তানকে কবে সমুচিত শিক্ষা দেবে ভারত? দ্বিতীয় প্রশ্ন। কঠোর জবাব দেওয়া হবে হামলার। প্রতিরক্ষা মন্ত্রী সিডিএস ৩ বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে বললেন প্রধানমন্ত্রী। কোথায়, কখন, কিভাবে প্রত্যাঘাত হবে? সেনাকে দেয়া হলো পূর্ণ স্বাধীনতা। একই দিনে দিল্লিতে স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকে সমস্ত কেন্দ্রীয় বাহিনী ও এনএসজির কর্তারা। সামরিক পদক্ষেপ কি শুধু সময়ের অপেক্ষা? তৃতীয় প্রশ্ন। জঙ্গিদের ট্রেনিং দিত খোদ পাক সেনা। ধরা পড়ার পর স্বীকার করেছিল ২৬/১১ খুনি আজমাল কাসাব। আর এবার পাক সেনার প্রাক্তন কমান্ডো পেহেলগাঁওয়ে হামলার অন্যতম চক্রী। কখনো কাসাব, কখনো মুসা। পাকিস্তানের সেনার মদতে বছরের পর বছর চলা সন্ত্রাসের বীজদাঁত পাকাপাকিভাবে কি ভাঙতে পারবে ভারত? চতুর্থ প্রশ্ন। ভারতীয় সেনাবাহিনীর গতিবিধি জানতে নতুন ছক আইএসআই। অফিসারের নাম ব্যবহার করে সেনার কনভয়, ট্রেনের মুভমেন্ট জানার চেষ্টা। প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর অডিও টেপ। এই অনুষ্ঠানেই তা দেখাবো আপনাদের। ভারতের প্রত্যাঘাতের আঁচ পেতেই কি এই কৌশল, নাকি সেনার ওপর অন্য কোনো হামলার ষড়যন্ত্র? পঞ্চম প্রশ্ন। ওপরে জিপলাইন পর্যটক, নিচে জঙ্গিদের হামলা। পর্যটকের দেয়া সন্দেহজনক ভিডিও খতিয়ে দেখছে এনআইএ। জিপলাইন অপারেটর সহ প্রায় ১৫০ জন স্থানীয়কে জিজ্ঞাসাবাদ। স্থানীয়দের একাংশের মদত ছাড়া পাক জঙ্গিদের পক্ষে এত বড় হামলা চালানো কি আদৌ সম্ভব? তবে আজ শুরুতেই দেখাবো পেহেলগাঁও হামলায় পাকিস্তানের যোগাযোগ আজ একেবারে প্রকাশ্যে চলে এলো। দেখুন। হাসিম মুসা পাকিস্তান সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের প্যারা কমান্ডো। আর এবার পেহেলগাঁও হত্যালীলায় তাঁরই জড়িত থাকার অকাট্য তথ্য প্রমাণ উঠে এলো গোয়েন্দাদের হাতে। এরই সঙ্গে কাশ্মীরের বুকে ভয়ঙ্কর জঙ্গি হামলার নেপথ্যে সরাসরি পাকিস্তানের হাত থাকার প্রমাণ আরও স্পষ্ট হয়ে গেল, যার ফলে দেশজুড়ে আরও জোরালো হলো পাকিস্তানকে দৃষ্টান্তমূলক জবাব দেওয়ার দাবি। मुझे लगता है आज जो सर्कमस्टांसेस बन रहे हैं, इससे बढ़िया टाइम नहीं हो सकता पीओके को रिक्लेम करने का, ये मेरा मानना है। সেনা সূত্রে খবর, যারা ওভারগ্রাউন্ড ওয়ার্কার হিসেবে জঙ্গিদের সহযোগিতা করত এমনই ১৫ জন স্থানীয়কে জিজ্ঞাসাবাদ করে পেহেলগাঁও হামলার সঙ্গে মুসার যোগের বিষয়টি নিশ্চিত হয়েছে। পাকিস্তানি সেনার স্পেশাল সার্ভিস গ্রুপের প্রাক্তন কমান্ডো মুসা পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই তৈবার গুরুত্বপূর্ণ অপারেটর। কমান্ডো ট্রেনিং এর অভিজ্ঞতার সুবাদে তাকে পাকিস্তান থেকে পাঠানো হয় কাশ্মীরে। ২২ তারিখ বাইসারন উপত্যকার হামলায় সরাসরি জড়িত ছিল সে। সূত্রের খবর, কাশ্মীরের আরও বেশ কয়েকটি জায়গায় হামলার দায়িত্বও দেওয়া হয় মুসাকে। একজন ট্রেন্ড আর্মি সোলজার, সে যে দেশেরই হোক, এবং এরা স্পেশাল ফোর্সেস যদি হয়, তো তার জন্য এরকম একটা গ্রুপ অফ টেররিস্ট নিয়ে আসাটা অনেক সহজ হবে। যে কোনো একটা নর্মাল যারা পাকিস্তান থেকে টেররিজমের জন্য আসে, বেশিরভাগ জেল খাটা আসামি বা এরকম ওরা বানায় আর কি এই সুইসাইডের স্কোয়াডগুলো। আপনি যদি দেখেন, এরা তাড়াহুড়োতে ছিল না। যেদিনকে অ্যাটাকটা হয়, খুব ঠান্ডা মাথায়, খুব নিখুঁতভাবে তারা অপারেশনটা করেছিল। গত বছর অক্টোবরে গন্দেরবালে জঙ্গি হামলার ঘটনাতেও জড়িত ছিল হাসিম মুসা, যে হামলায় ৬ পরিযায়ী শ্রমিক এবং এক চিকিৎসকের মৃত্যু হয়েছিল। ওই বছরই বারামুলায় আরও একটি জঙ্গি হামলা হয়। সেই হামলায় ২ সেনা জওয়ান ও সেনারই ২ পোর্টার নিহত হন। সেই ঘটনাতেও মুসার জড়িত থাকার প্রমাণ মিলেছে বলে সূত্রের খবর। জম্মুর রাজৌরিতে যে জঙ্গিরা সীমান্ত পেরিয়ে পাকিস্তান থেকে ভারতে ঢুকেছিল, তাদের মধ্যে মুসা ছিল কিনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আপাতত সে অধরা। তার খোঁজে উপত্যকা জুড়ে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী, আধা সেনা ও জম্মু কাশ্মীর পুলিশ। পাকিস্তানি জঙ্গি সংগঠন থেকে শুরু করে পাকিস্তান সেনা, পাকিস্তানের গুপ্তচর সংস্থা, পেহেলগাঁও হত্যালীলায় পাকিস্তানের হাত থাকার প্রমাণ যত স্পষ্ট হচ্ছে, ততই আক্রমণের ভয় আরও বেশি করে গর্তে ঢুকে যাচ্ছে ইসলামাবাদ, রাওয়ালপিন্ডির হত্যাকর্তারা।
তাই কখনো আকাশসীমা বন্ধ করছে তারা, কখনো ভারতকে পরমাণু হামলার ভয় দেখিয়ে আক্রমণ প্রতিহত করার চেষ্টা করছে। আর উল্টো দিকে ভারত জুড়ে একটাই প্রশ্ন জোরালো হচ্ছে, পাকিস্তানের কোমর চিরতরে কবে ভাঙা হবে? সরকারি সূত্রের খবর, এই পরিস্থিতিতে মঙ্গলবার 3 বাহিনীর প্রধান, চিফ অফ ডিফেন্স স্টাফ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠকে সন্ত্রাসবাদীদের কি ধরনের জবাব দেওয়া হবে, টার্গেট কি হবে, প্রত্যাঘাতের সময় কি হবে, এই ধরনের অপারেশনাল বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সামরিক বাহিনীকে পূর্ণ ছাড় দিলেন প্রধানমন্ত্রী। এবিপি আনন্দ। দেখুন, কেটে গেছে 7টা দিন, প্রত্যাঘাতের প্রহর গুনছে গোটা দেশ, শুরু হয়ে গেছে কাউন্টডাউন। বদলার রণকৌশল চূড়ান্ত করতে আজ প্রতিরক্ষামন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, চিফ অফ ডিফেন্স স্টাফ এবং 3 বাহিনীর প্রধানের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক করলেন প্রধানমন্ত্রী। পাকিস্তানকে জবাব দেওয়ার জন্য 3 বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন কোট আনকোট কী ধরনের জবাব দেওয়া হবে, টার্গেট কি হবে, প্রত্যাঘাতের সময় কি হবে, তা দেশের সামরিক বাহিনী ঠিক করবে। এই পরিস্থিতিতে কাল ফের বৈঠকে বসছে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সর্বোচ্চ নীতি নির্ধারক সংস্থা ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি। আসমুদ্র হিমাচল এখন চাইছে দশকের পর দশক ধরে বারবার ভারতকে রক্তাক্ত করে আসা পাকিস্তানকে উচিত শিক্ষা দিক ভারত, মূলে আঘাত করা হোক ওই সীমান্ত পারের সন্ত্রাসের। আর সেই সংক্রান্ত সব থেকে বড় খবর দিয়ে খুলব যে আর কিন্তু কোনো সংশয় নয়, সন্দেহ নয়, জল্পনা নয়, অভিযোগও নয়। তার কারণ, পেহেলগাঁওয়ে গণহত্যা হাসিম মুসার নেতৃত্বে চলেছে। পাকিস্তান সেনাবাহিনীর অত্যন্ত এলিট ফোর্স স্পেশাল সার্ভিস গ্রুপের প্যারা কমান্ডো, এই প্যারা কমান্ডো তার নেতৃত্বে অর্থাৎ পাক সেনার হয়তো একেবারে স্পষ্ট নির্দেশে এই ঘটনা ঘটিয়েছে। অর্থাৎ পাক যোগ আর কিন্তু সন্দেহ সংশয়ের জায়গায় থাকলো না, একেবারে স্পষ্ট হয়ে গেল যে পাকিস্তানি ঘটিয়েছে এই নরমেধ যোগ্য। ঠিক এই জায়গা থেকে ব্রিগেডিয়ার আশিস দত্তর বিশ্লেষণে আসবে। নমস্কার। আজ থেকে কিছুদিন আগে আমি এই ফোরামে দাঁড়িয়ে বলেছিলাম যে আমাদের সমস্ত এফর্ট হওয়া উচিত ফর ওয়ার বাই আদার মিনস। সেটা একটা অ্যাটেম্প্ট করা হয়েছিল, কিন্তু পসিবলি এই কারণে যে আমাদেরও সময় দরকার ফর প্রিপারেশন, সেই কারণে সেটা আর এফেক্টিভ হয়নি। ওখানে একটা আমাদের অবশ্য সিরিয়াস উইকনেস আছে, কন্ট্রোল অফ এয়ার স্পেস। আমি এয়ারফোর্সের কথা বলছি না, এয়ার স্পেস ইন স্ট্র্যাটেজিক এরিয়াস স্ফিয়ার অ্যান্ড আদার স্ফিয়ার্স চায়না ইজ ভেরি ভেরি স্ট্রং অ্যাট দ্য মোমেন্ট, এবং ওদের নিউট্রালাইজ করার জন্যে ইকুয়ালি ইম্পর্টেন্ট, টেকনিক্যালি কম্পিটেন্ট রাইভাল দরকার। সেটা আমরা এখনো হতে পারিনি এবং বেশ কিছুদিন ধরে হতেও পারবো না। সুতরাং একটা ডিপ্লোম্যাটিক এফোর্ট দিয়ে যদি ওদের আটকানো যেত, I mean diplomatic effort by another state to suppress them may not work. সুতরাং এখন আমাদের যুদ্ধ ছাড়া কোনো গতি নেই। আপনাদের এক্ষুনি একটা নিউজ বলেছিলেন যে কন্ট্যাক্ট বা পাকিস্তান আমাদের অফিসারদের ক্লোন করে ফোন করা, একদম বিস্তারিত দেখাবো, অডিও টেপ শোনাবো এই অনুষ্ঠানে। ঠিক আছে, আপনি যেটা বলেছিলেন সেটা আমার মতে এখন অবসলিট। আমি 1967-এ আর্মি জয়েন করেছিলাম ইন এ ট্যাঙ্ক ব্রিগেড। আমরা দেখতাম ওখানে সবসময় গুপ্তচররা দাঁড়িয়ে আছে, যেমন কাশ্মীরে হয়েছে, লোকাল সাপোর্ট না থাকলে যেমন ওরা কিছু করতে পারতো না, এখানেও ঠিক তাই হতো, লোকে দূরবীন নিয়ে বসে থাকতো। এখন এটা রিডান্ডেন্ট, এখন সমস্ত কিছু স্যাটেলাইটে চলে আসে, একটা ট্যাঙ্ক মুভ করলেও স্যাটেলাইটে চলে আসবে। সুতরাং ওটা খুব একটা এখন ইম্পর্টেন্ট নয় আজকের কনটেক্সটে। আসি যুদ্ধের ব্যাপারে। আমাদের যে যুদ্ধে যেতে হতে পারে সেটা বোধহয় আমাদের থিঙ্ক ট্যাঙ্ক বা সেনাপ্রধানরা আগেই বুঝতে পেরেছিলেন। সেজন্য আমরা একটা প্রোঅ্যাক্টিভ অ্যাকশন নিয়েছিলাম। সেই প্রোঅ্যাক্টিভ অ্যাকশনটা হচ্ছে একটা ক্যারিয়ার গ্রুপ বেসড, যেটার মধ্যমণি হলো গিয়ে আইএনএস বিরাট। বিক্রম হ্যাঁ, আমি ভুল বলেছি, সরি, আমাকে মাফ করবেন। সেই ক্যারিয়ার গ্রুপ উইথ অ্যাডিকুয়েট প্রোটেকশন ইনক্লুডিং আন্ডার ওশান প্রোটেকশন অলরেডি ওয়াজ, মানে পাকিস্তানের খুব কাছে চলে এসছে।
সুতরাং তখনই একটা হিন্ট আমরা পেতাম, পাওয়া উচিত ছিল যে যুদ্ধ অবশ্যম্ভাবী। যুদ্ধের একটা অপটিক্স রয়েছে। অপটিক্স হচ্ছে গিয়ে প্লেন উঠছে, জাহাজ যাচ্ছে, ট্যাঙ্ক অ্যাটাক করছে, ইনফ্যান্ট্রি চার্জ করছে, এগুলো অপটিক্যালি দেখতে ভালো লাগে। কিন্তু আমি আবার বলবো আমাদের এফর্ট ফেল করেছে আনফর্চুনেটলি, কিন্তু নো কান্ট্রি ওয়ান্টস এ বডি ব্যাগ কামিং ব্যাক। একদম বাড়িতে যে বডি ব্যাগ আসবে দুপক্ষেরই হবে। আমার 91 কার্গিল কাণ্ডের এক্সপিরিয়েন্স, যে ওদের স্টেট অ্যাক্টররা যারা নর্দার্ন লাইট ইনফ্যান্ট্রি ইউনিফর্ম ছেড়ে সাদা পোশাকে এসেছিল, তাদের বডি তখনকার জেনারেল মুশারফ অ্যাকসেপ্টই করতে চাননি, ওদের ওখানে ফেলে রেখে গেছিল। ইন্ডিয়ান আর্ম ফোর্সেস ওদের পূর্ণ সৈন্য মর্যাদা দিয়ে ওদের মৌলবি আনিয়ে ওদের বেরি করেছে। সেটা কিন্তু পাকিস্তানের সাইকিতে রয়েছে, ওরা কতটা উইলিং হবে। তারপর আমরা শুনছি যে আসিম মুনির চলে গেছেন, উনি নিউক্লিয়ার প্রুফ বাঙ্গারে আছেন, ওদের সব সেনাদের সিনিয়র অফিসারদের ফ্যামিলি বিদেশে চলে গেছে। এই পরিস্থিতিতে ওদের মধ্যে একটা সাইকোলজিক্যাল এফেক্ট আছে। একেবারে ব্রিগেডিয়ার দত্ত যেটা বলছেন সেটা হচ্ছে যুদ্ধ অবশ্যম্ভাবী একেবারে, কিন্তু সেটা কি যুদ্ধ? এখন যুদ্ধের তো নানা রকম ফর্ম আছে। টোটাল ওয়ার কি? যদি টোটাল ওয়ার হয়, আমি আবার আমার কালকের বক্তব্য এবং এত বছরের বক্তব্য রিপিট করব যে একদিকে দেশের অর্থনীতির প্রশ্ন এবং প্রচুর মানুষের প্রাণহানি, বাজার দর, জিনিসপত্রের দাম, এই সমস্ত কিছুর ওপর সেইটা ডিপেন্ড করছে। সুতরাং ভারত কি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে যাবে? আমরা জানি না, উত্তর আমাদের হাতে নেই, কিন্তু নিঃসন্দেহে যুদ্ধের যেমন একদিক থেকে প্রত্যাশা তৈরি হয়েছে, এটা একেবারে ফ্যাক্ট, পাশাপাশি যুদ্ধের কিন্তু একাধিক নেতিবাচক দিকও রয়েছে, পাশাপাশি সেই দিকটাও আমাদের ভুললে চলবে না। কিন্তু ভারতের সিদ্ধান্ত নিঃসন্দেহে গোটা দেশের সিদ্ধান্তের পাশে দাঁড়াবে, এ নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। আমি এইখানে বারবার আবার পাকিস্তানের কথাটা আসছে, তার কারণ আবার সেই পুরনো কথা, আর সন্দেহ বা সংশয়ের জায়গাটা নয়। পাক যোগ এই হামলার পেছনে একেবারে স্পষ্ট হয়েছে। ঠিক এই স্পষ্টতার আগে রাষ্ট্রপুঞ্জের আলোচনা সভায় পাকিস্তান থেকে একেবারে কোট আনকোট অপরাধীদের স্বর্গরাজ্য বললেন রাষ্ট্রপুঞ্জে ভারতীয় দূত যোজনা প্যাটেল। ঠিক কি বলেছেন দেখাবো। It is unfortunate that one particular delegation has chosen to misuse and undermine this forum to indulge in propaganda and make baseless allegations against India. The whole world has heard Pakistan's Defense Minister Khwaja Asif admitting and confessing Pakistan's history of supporting, training and funding terrorist organizations in a recent television interview. This open confession surprises no one and exposes Pakistan as a rogue state fueling global terrorism and destabilizing the region. The world can no longer turn a blind eye. আপনারা জানেন এই অনুষ্ঠানেই আপনাদের দেখিয়েছি আমার এক সময়ের সহযোগী চ্যানেল স্কাই নিউজের সেই সাক্ষাৎকার, যেখানে খাজা আসিফ একেবারে স্পষ্ট ভাষায় বলছেন যে আমেরিকা, ব্রিটেন সহ পশ্চিমী বিশ্বের জন্য 3 দশক ধরে আমরা এই নোংরা কাজ করে যাচ্ছি। কোট আনকোট এই অনুষ্ঠানেই একেবারে সরাসরি সেই সাক্ষাৎকারের অডিও আপনাদের দেখিয়েছি। ঠিক এইখান থেকে যে কোথায় বারবার সংশয়টা ছিল যে সরাসরি এই হামলার পেছনে পাকিস্তান আছে, কেন এই সংশয়টা আজ যা তথ্যে পরিণত হয়েছে সেই সংশয়টা দৃঢ় হচ্ছিল ঠিক কি কি ঘটনা থেকে, কোন কোন মন্তব্য থেকে দেখাবো। পেহেলগাঁও হামলায় প্রায় প্রতিদিনই পাকিস্তানের জড়িত থাকার একের পর এক অকাট্য প্রমাণ উঠে আসছে। জঙ্গিদের খোদ পাক সেনাপ্রধানের উস্কানির পর এবার পাকিস্তান সেনাবাহিনীর এলিট স্পেশাল সার্ভিস গ্রুপের কমান্ডো মুসার সরাসরি পেহেলগাঁও হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রমাণ তদন্তকারীদের হাতে চলে এলো। অর্থাৎ একসময় যে ছিল পাকিস্তানি সেনার কমান্ডো, আজ সেই জঙ্গি সংগঠন লস্কর-ই তৈবার অপারেটর। অর্থাৎ এক ব্যক্তির দুই রূপ, পাকিস্তান সেনা ও পাক জঙ্গি মিলেমিশে একাকার। আর তাই প্রশ্ন একটাই, পাকিস্তান সেনাকে নির্মূল না করলে কি সন্ত্রাসবাদকে পূর্ণরূপে উৎখাত করা সম্ভব? पाकिस्तान की आर्मी ही कोलैप्स कर जाएगी जब उसमें 2 फाड़ हो जाएंगे, तो लड़ने वाली आर्मी ऑब्वियसली जो है आधी तो वैसे ही भाग जाएगी, तो अल्टीमेटली जो बचेंगे उनको तो भारत ओवररन कर देगा। अल्टीमेटली ये इन एरियाज को होल्ड कौन करेगा? तो मेरा ये मानना है इट इज़ ए मैटर ऑफ टाइम इसके
4 हिस्से होना डेस्टिन्ड है। সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান কাশ্মীর ও হিন্দু ধর্ম নিয়ে উস্কানিমূলক মন্তব্য করেন। Our stance, government stance on Kashmir is absolutely clear. It was our jugular vein. It is our jugular vein. We will not forget it. And we will not leave our Kashmiri brethren in their heroic struggle, what they are waging against the Indian occupation. Well, our forefathers, they thought that we are different from the Hindus in every possible aspect of life. Our religion is different. Our customs are different. Our traditions are different. Our thoughts are different. Our ambitions are different. এরপরই পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং বেছে বেছে হিন্দুদের খুন। খোদ পাক সেনার অন্দর থেকে স্পষ্ট হয়ে যায় হামলার নেপথ্যে সেনা প্রধানের উস্কানি কাজ করেছে। সূত্রের দাবি, পাক সেনার জয়েন্ট স্টাফ কমিটির চেয়ারম্যান শাহির শামশাদ মির্জা সেনার শীর্ষ স্তরের এক বৈঠকে বলেন, পেহেলগাঁওতে গণহত্যার জন্য জঙ্গিদের উস্কানি দিয়েছিলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। যখন তারা বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে তারা টাকা পেত এবং অন্যান্য পশ্চিমী দেশ থেকে তারা টাকা পেত, তারা টাকাটা পেত কারণ তাদের হয়ে গুন্ডামি করার জন্য। আজকে পাকিস্তান যা অর্থনৈতিক অবস্থা, তাদের অবস্থা ভিখারি দেশের থেকেও খারাপ। একটা ভিখারির পর্যায়ে এসে পাকিস্তান দাঁড়িয়েছে। তাদের কাছে কিছু নেই। আমেরিকা বা ব্রিটেনকে এই মুহূর্তে দোষ দিয়ে লাভ নেই। তারা গুন্ডাগিরি করেছে এবং গুন্ডাগিরির দশায় ভিখারি পর্যায়ে তারা এসে পৌঁছেছে। পেহেলগাঁও হামলার দায় স্বীকার না করলেও খোদ পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ কার্যত স্বীকার করে নেন গত 3 দশক ধরে জঙ্গিদের সমর্থন এবং প্রশিক্ষণ দিয়েছে ইসলামাবাদ। ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, আমেরিকা, ব্রিটেন সহ পশ্চিমী বিশ্বের জন্য আমরা গত 3 দশক ধরে এই নোংরা কাজ করে দিচ্ছি। পেহেলগাঁও হামলা নেপথ্যে শুধু পাকিস্তানি সেনা নয়, পাকিস্তানের মাটিতে বসে থাকা জঙ্গি সংগঠনগুলির নেতাদের যোগও বারবার স্পষ্ট হয়ে যাচ্ছে। भाइयों, कश्मीर बहुत जल्द इंशाअल्लाह ला इलाहा इल्लल्लाह का कश्मीर बनने वाला है। जब 2 फरवरी 2026 आएगा, आपको कश्मीर में भी नक्शे धारे बदले हुए नजर आएंगे। अपना मुजाहिदाना, सिपाहियाना, बेबाकाना किरदार अदा करने की तौफीक अता फरमाए। मोदी ने कि जाओ जाकर तुमने श्रीनगर में आबाद होना है। मुजाहिदीन कश्मीर ने, जिया मुस्तफा ने चैलेंज को कबूल किया और कहा, मोदी बंद अदालत के अंदर तूने ये किया, कागज तेरा था, जज तेरा था, मैदान मुजाहिद का है, जरा करके देख, इंशाअल्लाह गोलियों की बुछारत से हम तुम्हारी गर्दनों को भी काटेंगे और शहादा की कुर्बानियों की लाज रखेंगे। এই ধরনের হুমকির পরই পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা হয়। এখন প্রশ্ন একটাই, পাকিস্তানকে জবাব দেওয়া কি শুধুই সময়ের অপেক্ষা? জঙ্গিদের বিরুদ্ধে অভিযান কি খুব দ্রুত শুরু হবে? সূত্রের খবর, টার্গেট ঠিক করা ও জবাব দেওয়ার সময় নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী সামরিক বাহিনীকে দিয়েছেন। তাহলে কি দ্রুত জবাব দেওয়া শুরু করবে বাহিনী? সুকান্ত মুখোপাধ্যায় ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, ভারতীয় সেনাবাহিনী এবং এনআইএ সূত্রে একটার পর একটা মারাত্মক তথ্য সামনে আসছে। এই যে হাসিম মুসা, এর নেতৃত্বেই অক্টোবর 2024-এ বারামুল্লা এবং গান্ডেলওয়ালে যে জঙ্গি হানা হয়েছিল, সেখানে 11 জন সহনাগরিককে আমরা হারিয়েছিলাম এবং এই 2 জঙ্গি হানা মিলিয়ে 11 জনের মধ্যে 3জন সেনা অফিসার ছিলেন, একাধিক চিকিৎসক ছিলেন এবং মোডাস অপারেন্ডিটা লক্ষ্য করুন, ঠিক এইভাবে যেভাবে পেহেলগাঁওয়ে হয়েছে, অমুসলমান দেখে দেখে হত্যা করা হয়। একেবারে স্পষ্ট প্রমাণিত হলো এই মুসার ইনভলভমেন্ট এবং তার নেতৃত্বে এই মারাত্মক গণহত্যা হয়েছে বলে, যে পাকিস্তান তার নিজস্ব সেনাবাহিনী দিয়ে রসদ জুগিয়ে সব থেকে সেনার স্কিল্ড অংশ, সেই কমান্ডোকে এইখানে অ্যাসাইনমেন্ট দিয়ে নিরীহ মানুষকে মারতে পাঠিয়েছিল। একেবারে পরিষ্কার হয়ে গেল। কর্নেল পৃথ্বীরঞ্জন দাসের কাছে তার বিশ্লেষণ শুনুন। নিঃসন্দেহে মুসার যে আইডেন্টিটিটা এখন প্রকাশিত হলো, তাতে পাকিস্তানের ইনভলভমেন্টটাকে একদম অ্যাসিওর্ড করছে, নিশ্চিত করছে। তাছাড়া এইমাত্র যে সংবাদে দেখানো হলো এবং সকালেও দেখানো হয়েছে যে পাকিস্তানের চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান পাকিস্তানের আর্মি চিফকে ব্লেম করছে, দোষারোপ করছে এই পেহেলগাঁও বৈশাখে যে হত্যা লীলার জন্য। তো এতে পাকিস্তান ইনভলভ, এতে
কোনো রকম বিন্দুমাত্র সন্দেহ কারো থাকা উচিত নয়। এখন যুদ্ধটা কিভাবে হবে, কতটা তাড়াতাড়ি হবে, কতটা তাড়াতাড়ি শেষ হবে, সেটা আমাদের দেখা। তবে আজকের যে যুদ্ধ, এখনকার সময়ের যে যুদ্ধ, ক্যামোফ্লেজ কনসিলমেন্ট করে বসে থাকা, শত্রুর জন্য অপেক্ষা করা বা আমরা শত্রুর এলাকায় গিয়ে আঘাত আনা, সেই সময়টা চলে গেছে। এখন হচ্ছে শুধু একটা মাত্র জিনিস সিক্রেট, যে কমান্ডার অ্যাট অল লেভেল তারা কিভাবে প্ল্যান করে মূল অপারেশনটাকে করবে, কত দ্রুততার সাথে। তো সেই ব্যাপারে আমাদের সেনাবাহিনীর যারা সেনানায়ক, যেসব অফিসার বা জেসিও বা সিনিয়র অফিসাররা আছে, তারা এই ব্যাপারে দক্ষ। আমার মনে আছে যে অপরাক্রমে আমরা যখন আর্টিলারির সিওর ডিউটি করছি, আমাদের ফায়ার প্ল্যান আগে যেরকম টাইপ করা হতো, লেখা হতো, কিচ্ছু না। এগুলি হাতের কাগজে লিখে কমান্ডারের অফিসে বসে সমস্ত রকম ফায়ার প্ল্যান হাতে লিখে ওনার সিল করা খামে সিন্ধুকে জমা হতো। তো সেই দিক থেকে ভারতীয় সেনাবাহিনী ট্রেন্ড, তারা নিজের হাতে প্রয়োজনে অপারেশনটাকে চালাতে পারবে তাদের লেভেলে। এখন প্রশ্ন হচ্ছে যে সেনাবাহিনীর হাতে প্রধানমন্ত্রী ঘোষণা করে দিয়েছে যে আপনাদের দায়িত্ব যে আপনারা কোনভাবে অপারেশনটা করবে। এইটা একটা খুব ভালো জিনিস। সেইখানে অপারেশনটার ফ্লেক্সিবিলিটি থাকবে এবং নিশ্চয়ই কমান্ড অ্যান্ড কন্ট্রোল আর্মি চিফের হাতে থাকবে বা সিডিএস এর কাছেও থাকবে। কর্নেল দাস, এইখানে আমি বাড়তি সময় আপনাকে দেব, যেহেতু উনি এত গুরুত্বপূর্ণ একটা বৈঠকের কথা বললেন, আমি একটু ফ্ল্যাশব্যাকে যাব। সেটা হচ্ছে 2016-র 18ই সেপ্টেম্বর উড়ি অ্যাটাক হয়েছিল। তারপর 28শে সেপ্টেম্বর আমরা সার্জিক্যাল স্ট্রাইক করি। এই সার্জিক্যাল স্ট্রাইকের আগে বারবার গত সপ্তাহে আলোচনা করছিলাম ভারতবর্ষের প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহার সঙ্গে, যে তারপর সেই সার্জিক্যাল স্ট্রাইকের আগে কিন্তু হুবহু আজকে যেরকম হয়েছে সেই রকম একটা বৈঠক হয়। তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অজিত দোভাল ছিলেন, তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর ছিলেন, অরূপ রাহা ছিলেন বায়ুসেনা প্রধান এবং বাকি দুই সেনার প্রধান ছিলেন। এবং সেখানেও ঠিক এক ভাষায় ভারতের প্রধানমন্ত্রী বলেছিলেন যে প্রত্যাঘাত কোথায় হবে, কখন হবে, কিভাবে হবে, টার্গেট কি করা হবে, সেই সিদ্ধান্ত নিতে সেনাবাহিনীকে, দেশের সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেয়া হচ্ছে। অর্থাৎ আমি কর্নেল দাসের কাছে আসবো যে এই দুটো মিটিং যদি আমরা পাশাপাশি রাখি, আজকের এই মিটিং এবং 2016 সালের সার্জিক্যাল স্ট্রাইকের আগে মিটিং, এ তো মানে একেবারে হুবহু, মানে পিটিআই টেকের ভাষায় বললে হুবহু মিলে যাচ্ছে। কতটা তাৎপর্যপূর্ণ? এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ কার্গিল অপারেশনের সময় প্রধানমন্ত্রী যে ছিলেন উনি একটা নিষিদ্ধ করেছিলেন যে আর্মি চেয়েছিল দুপাশ দিয়ে গিয়ে পাকিস্তানে ঢুকে তাদের কমিউনিকেশন লাইন কেটে দিয়ে পাহাড়ের উপর থেকে শত্রু সৈন্যকে নামিয়ে এনে খতম করা, কিন্তু তদানীন্তন প্রধানমন্ত্রী সেটা করতে দেননি। তিনি বলেছে তাহলে ফুল ফ্লেজেড ওয়ার হবে, তোমরা মাউন্টেনের সামনের দিক থেকে অ্যাটাক করো, নিজেদের জমির থেকে অ্যাটাক করো। কিন্তু মাউন্টেন ওয়ারফেয়ারে আমাদের সবসময় সেখানে হয় যে সামনের দিক দিয়ে অ্যাটাক করাটা হচ্ছে সবচেয়ে বেশি ক্যাজুয়ালিটি, কিন্তু ভারতীয় সেনা সেটা করে দেখিয়েছে। আমাদের 526 জন সৈন্য এবং অফিসার মারা গেছে, সেটা আরেকটু কম হতে পারতো যদি ভারতীয় সেনাকে আজকের মতো ফ্লেক্সিবিলিটিটা দেওয়া হতো। অনেক ধন্যবাদ আপনাকে। আমি আবার বলছি যে আজকের এই মিটিং অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তার কারণ হুবহু দুটো মিটিং ওই 2016 সালের সেপ্টেম্বর মাসের সার্জিক্যাল স্ট্রাইকের আগে, 28শে সেপ্টেম্বর সার্জিক্যাল স্ট্রাইক হয়, তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে মিটিং হয়েছিল, যেখানে অজিত দোভাল ছিলেন, তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর ছিলেন, অরূপ রাহা তৎকালীন বায়ুসেনা প্রধান এবং বাকি দুই সেনার শীর্ষ অফিসাররা ছিলেন, সেই মিটিংয়েও হুবহু এইভাবে বলা হয় যে প্রত্যাঘাত কখন করা হবে, কি টার্গেট রাখা হবে এবং সেই সিদ্ধান্ত নিতে পূর্ণ স্বাধীনতা দেয়া হয় সেনাবাহিনীকে। দুটো ছবি কিন্তু আজকে ঘটনাচক্রে কিনা জানি না হুবহু মিলে যাচ্ছে। আমি এইখান থেকে আমার পরের অংশে আসব, যেটা
অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আপনাদের মনে থাকবে যে 26/11 পর যখন আজমাল কাসাব ধরা পড়ে তখন সে পুলিশকে স্টেটমেন্ট দেয় এবং সেই স্টেটমেন্টে বলে যে দীর্ঘদিন ধরে 3 মাস থেকে শুরু করে 1 বছর অবধি তাদের ট্রেনিং হয়েছিল পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে। যেই ট্রেনিং ক্যাম্পে একজন আসতেন, তিনি পাক সেনার, তাকে ডাকাই হতো মেজর জেনারেল বলে। ভাবুন, পাক সেনার মেজর জেনারেল, পাক সেনার বর্তমান এবং প্রাক্তন অফিসাররা ওই ক্যাম্পে আজমালদের ট্রেন করত এবং 26/11 যারা অংশ নিয়েছিল, ওই নরহত্যা চালিয়েছিল, তাদের 10 জনকে ট্রেনিং দেয়া হয়। এবং পাশাপাশি রাখুন, একটা ত্রিভুজ আঁকার চেষ্টা করছি আমি। ত্রিভুজের একটা দিকে যদি পাক সেনার ইনভলভমেন্ট, মেজর জেনারেল ইনভলভমেন্ট থাকে, আরেকটা ত্রিভুজের বাহু হচ্ছে তাদের মোটিভেট করতে লস্করের অন্যতম প্রতিষ্ঠাতা এবং প্রধান হাফিজ সঈদ আসতো। এই ক্যাম্পে ত্রিভুজের তৃতীয় বাহুটা ছিল আইএসআইয়ের। আইএসআইয়ের কমান্ডাররা নিয়মিত আসতো, অর্থাৎ এই ত্রিভুজের একদিকে আইএসআই, একদিকে সেনাবাহিনী, একেবারে সরাসরি পাক সেনাবাহিনী, এবং আরেকদিকে লস্কর। এই ত্রিভুজটা 2008-এ কাজ করেছিল। আমাদের সংশয়, সন্দেহ এবং আজকের ঘটনার পরে প্রায় সিদ্ধান্তে আসার সময় বোধহয় চলে এসেছে যে যে ত্রিভুজটা 2008-এ কাজ করেছিল সেই ত্রিভুজটা 2025-এ অর্থাৎ আজকের ভারতবর্ষে সেই একইভাবে কাজ করছে। ঠিক এইখানে আমি আমার পরের প্রতিবেদনটা রাখবো, তারপর প্রাক্তন বিএসএফ কর্তা সমীরদার কাছে আসবো। দেখুন, ভারতীয় গণতন্ত্রের পীঠস্থান সংসদে হামলা থেকে 26/11 মুম্বাই হামলা, পাঠানকোট, পুলওয়ামার পর এবার পেহেলগাঁও। সরাসরি যুদ্ধে 4বার পরাজিত হওয়ার পর গত কয়েক দশক ধরে জঙ্গি পাঠিয়ে বারবার ভারতকে রক্তাক্ত করছে পাকিস্তান। আক্রমণের নেপথ্যে বারবারই উঠে আসে ত্রিভুজ সমীকরণ। সামনে জঙ্গি সংগঠন, পিছনে পূর্ণ মদত দেয় পাকিস্তানি সেনাবাহিনী ও পাক গুপ্তচর সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স বা আইএসআই। এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে এখন যে আইএসআই, আর্মি এবং জঙ্গি এদের আলাদা করে দেখাই মুশকিল হয়ে দাঁড়িয়েছে। এদের প্রত্যেকের মধ্যেই একটা যোগাযোগ আছে এবং একত্রে তারা কাজটা করে বলেই সাধারণভাবে আমরা যেটা দেখতে পাই যে কোনো রকম সন্ত্রাসবাদী ঘটনা ঘটলে তার পেছনে যেরকম আর্মির একটা বা সেনাবাহিনীর একটা ছাপ থেকে যায়, সেরকম আইএসআই চিরকালই এই সমস্ত পরিকল্পনার মধ্যে জড়িত থাকে। 1999 কান্দাহারে ইন্ডিয়ান এয়ারলাইন্সের IC-814 বিমান অপহরণের নেপথ্যে ছিল পাক জঙ্গি সংগঠন হরকত উল মুজাহিদিন। পিছনে ছিল পাক সেনা ও পাক গুপ্তচর সংস্থা আইএসআই। 2001 সালে সংসদে হামলা চালায় আরেক পাকিস্তানি জঙ্গি সংগঠন জৈশ-ই-মোহাম্মদ। এক্ষেত্রেও পাক সেনা ও আইএসআই পূর্ণ সহযোগিতা করে বলেই পরে তদন্তে উঠে আসে। 2008 সালে মুম্বাই হামলার নেপথ্যে ছিল পাক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা। পাকিস্তান থেকে হামলা চালাতে এসে মুম্বাই পুলিশের হাতে ধরা পড়ে যায় আজমাল কাসাব। তাকে জেরা করে যে তথ্য উঠে আসে তাতে বেআব্রু হয়ে যায় পাকিস্তান। কাসাব নিজেই স্বীকার করে 1 বছর ধরে পাকিস্তানের মাটিতে তাদের প্রশিক্ষণ হয়েছিল। সেই প্রশিক্ষণ শিবিরে পাক সেনাবাহিনীর প্রাক্তন মেজর জেনারেল থেকে পাক সেনাবাহিনীর বর্তমান অফিসাররা এসে প্রশিক্ষণ দিতেন। এরপর পাঠানকোটে হামলা, উরিতে হামলা এবং পুলওয়ামা কাণ্ডেও জড়িত ছিল সেই জৈশ-ই-মোহাম্মদ ও তাদের মদতদাতা ছিল পাক সেনা ও পাক গুপ্তচর সংস্থা আইএসআই। জঙ্গি সংগঠনগুলিকে টাকা থেকে অস্ত্র সবকিছু দিতে তারা প্রস্তুত থাকে, কারণ তাদের একটাই লক্ষ্য, ভারতকে ক্ষতবিক্ষত করা। পাকিস্তানের একটা জিনিস হচ্ছে যে পাকিস্তান বা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স ডিনায়াল ফ্যাক্টর, কোনো একটা ঘটনাকে কিন্তু ওরা স্বীকার করে না ওরা। এবং সব থেকে এখানে হচ্ছে যে এই যে হোমগ্রাউন্ড মিলিটেন্ট যেগুলি, যত কাশ্মীরি বা ইন্ডিয়ান অনেক অনেক জায়গা থেকে রিক্রুট করে ওরা ট্রেনিং দিয়ে তাদের কাজে লাগায় এরা। এবার পেহেলগাঁওয়ে হামলার ঘটনাতেও হামলাকারী জঙ্গিদের নেতৃত্ব দিয়েছিল হাশিম মুসা, যে একটা সময় ছিল পাকিস্তান সেনাবাহিনীর এসএসজির কমান্ডো। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। এই মোসার পাশে রাখুন আজমাল কাসাবকে। কেন এই কথা বলছি? ঠিক একইভাবে 2008-এর মুম্বাই হামলার পর একমাত্র জীবিত জঙ্গি ছিল আজমাল কাসাব। সে একেবারে পরিষ্কার ভাষায় জানিয়েছিল যে 3 মাস ধরেই পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে তার পাহাড়ি এলাকায় এই ট্রেনিং চলে। ঠিক কী বলেছিল?
একেবারে স্পষ্ট সেই নার্কো টেস্টের ফুটেজ আপনাদের দেখাবো। ये ट्रेनिंग कितने दिन का लिया तुम? ट्रेनिंग 3 माह 3 माह का। ये ट्रेनिंग में कब ये ट्रेनिंग शुरुआत कौन से महीने में हुआ था? आदमी बर्फ पड़ रहा था। बर्फ पड़ रहा था, यानी कि 1 साल पहले जनवरी का, जनवरी या दिसंबर था। अच्छा बेनजीर कब मारे? हाँ हाँ हाँ, वहाँ तब बेनजीर मेरा तब तुम किधर गया था? उधर फिर था मैं। मानसेरा हाँ शहर है बड़ा, हाँ। उसके साथ एक इलाका है, गांव है बट्टल, बट्टल। हाँ उधर पहाड़ों में। পাকিস্তানের অ্যাসাইনমেন্ট কেন বলছি, তার কারণ হচ্ছে একেবারে স্পষ্ট করে টার্গেট ফিক্স করে দেওয়া হয়েছিল। এই যে নার্কো টেস্ট, এতেই আজমল কাসাব বলেছিল যে রীতিমতো সিডি দেখিয়ে কোথায় কোথায় তাদের হামলা করতে হবে, এটা স্পষ্ট তাদের সিডি দেখিয়ে জায়গা চিনিয়ে অর্থাৎ লোকেশনের স্পষ্ট ধারণা দিয়ে তাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল। কি বলেছিল কাসাব দেখুন। इधर का शहर का सीढ़ी दिखाया पूरा घूम के, अच्छा, पूरा घूम के सीढ़ी दिखाया। और क्या क्या उसमें था? हाँ क्या क्या उसमें दिखाया था? उसमें दिखाया तो कि ये जो VTS ना, हाँ, ये दिखाया था। वीटी और हाँ ये दिखाया था बस। वीटी के साथ और क्या दिखाया था? ये ये रोड है, हम्म, जो रोड जाता है ना आजाद मैदान की तरफ से, जिस तरफ से हमने जाना था ना, हाँ, वो तो रोड है। आजाद मैदान और रोड वो रोड लगता है, हाँ साथ में आजाद मैदान है हाँ और ऐसी जगह। तो हमने उधर से आगे जाना था, हाँ। रोड से गुजर के। बस उस रोड के बारे में ताज विलिंगटन न्यूज़ है कोई, हाँ, ताज विलिंगटन न्यूज़ है कोई। ताज हाँ होटल, हाँ हाँ। हाँ, तो उसने कहा वो भी रास्ते में आएगा। অর্থাৎ ভিক্টোরিয়া টার্মিনাস কোথায়, কিভাবে ভিটিতে যেতে হবে, কিভাবে সাধারণ মানুষকে এইভাবে গণহত্যার শিকার করে খুন করতে হবে অসহায় নিরস্ত্র সাধারণ মানুষকে, তার একেবারে ট্রেনিং চলেছিল। আবার বলছি, ত্রিভুজটা কল্পনা করুন। একটা বাহু হচ্ছে পাক সেনাবাহিনী, একটা বাহু হচ্ছে ISI এবং তৃতীয় বাহু হচ্ছে লস্কর। আবার বলছি 2008 সালে এই ত্রিভুজটা কাজ করেছিল। আমাদের প্রশ্ন, এবং যেটা প্রায় সিদ্ধান্তে উপনীত হওয়ার মতো অবস্থা, এত তথ্য প্রমাণ এসছে যে 2025-এও সেই একই ত্রিভুজ কাজ করছে। একমত কিনা সমীর মিত্র, প্রাক্তন BSF প্রধান, তার কাছ থেকে শুনবো। আচ্ছা, অনেকেই আমরা যুদ্ধ করছি। একটা জিনিস আমাদের হয়তো মনে রাখা দরকার যে ওয়ার ইজ দ্য আগলিয়েস্ট গেম দ্যাট উই হ্যাভ টু প্লে, যদি আমাদের দরকার পড়ে। হ্যাঁ, কারণটা হচ্ছে যে ইট নেভার, কোনো পক্ষই কিন্তু জয়ী হয় না পরে শেষের দিকে। কাসবের ব্যাপারটা যেটা ছিল, একটা জিনিস যেটা হচ্ছে যে কাসব যখন ওকে নৌকো থেকে ওরা এসে নামলো, এবং এই জায়গাগুলোতে প্রত্যেকটাই আমাদের বোধহয় কিছুটা করতে হবে যে লেসন্স কী আমরা লার্ন করেছিলাম সেই সময়, সেটা কিন্তু আমরা এখনও করে উঠতে পারিনি, যেটা আমাদের করা উচিত ছিল এতদিনে। কাসবের যেটা হলো সেটা, তারপরে ওকে কিন্তু যারা হ্যান্ডলার ছিল পাকিস্তানে বসে কনস্ট্যান্ট কিন্তু ওদের দিয়ে যাচ্ছে যে কোথায় কি হবে, কোথায় কিছু হবে না, এবং তোমরা কিভাবে কাজটা করবে। ফাইনালি যেটা হয়েছে আমরা সবাই জানি। কিন্তু যদি আমরা এই বর্তমান যেটা পেহেলগামেরটা দেখি, ইট ইজ মোর রিফাইন্ড, বেটার ট্রেন্ড একদম। এবং সেই জায়গাটায় সমিত, আমি শুধু বলছি সেটা হচ্ছে আজমল কাসাব কিন্তু একেবারে আনপড় নোভিস, তাকে ট্রেন করতে হয়েছিল। আর এটা হচ্ছে পাকিস্তানের ফোর্সের, সেনাবাহিনীর এলিটেস্ট যে টুকরি, এলিটেস্ট যে ক্লাস, তার একজন ট্রেন্ড কমান্ডো। তাকে এই শব্দবন্ধ ভারতীয় ইন্টেলিজেন্স এবং NIA সূত্রে পাচ্ছি যে তাকে লোন দেয়া হয়েছিল, তাকে ধার দেওয়া হয়েছে লস্করকে নাশকতা করার জন্য, অর্থাৎ আকাশ পাতাল। একদম, আমি সেটাই বলছি যে তার মানে কি এই গ্রেডেশনটা ধীরে ধীরে কিন্তু ওপরের দিকে যাচ্ছে আমাদের ফিগারটা। তুমি যেটা বললে যে ত্রিভুজের মধ্যে, আমাদের সেই ত্রিভুজের একটা ভুজ এরা। এবং আমি যদি তো মনে থাকে, যারা আমার বলার যখন সুযোগ হয়েছে, আমি একটা কথাই বলেছি যে এদের মধ্যে পাকিস্তানি থাকবে এবং হোমগ্রোন মিলিটেন্টস থাকবে, এবং 2 আর দ্য হোমগ্রোন মিলিটেন্টস, যাদের বলা হচ্ছে যে প্রবাবলি তারা ডোডা কিংবা ভদ্রোয়া এরিয়ার। আমি এটাও বলেছিলাম যে যেদিন হয়েছে যে কিস্তোয়ার রুট শুড বি প্রোটেক্টেড ইমিডিয়েটলি সিল্ড। কিস্তোয়ার থেকে, দ্যাট ইজ দ্য এসকেপ রুট ফর এনিবডি, এবং কিস্তোয়ার থেকে ওখান থেকে ডোডা ভদ্রোয়া হয়ে তুমি যেদিকে খুশি চলে যেতে পারো। কিন্তু আনফর্চুনেটলি সেটা হয়নি আর কি। আমাদের যাদের মারা হলো সেই 26 জন, যার মধ্যে একজন ছিল পনিওয়ালা। আমাদের কিন্তু যেটা মনে হচ্ছে যে
কি নৃশংস হলে, কি ধরনের তাদের এই মানে নরসংহারের ট্রেনিং দিলে তারপরে কিন্তু এই জিনিসগুলোর হাসতে হাসতে করতে পারে। আর যারা মানুষ তারা কিন্তু করতে পারে না, সে পাকিস্তানেরই হোক, ইন্ডিয়ার হোক আর শ্রীলঙ্কার হোক। আমার জায়গাটা এখানে আসছে যে এই যেটা তুমি একবার তুললে যে 2024-এ উড়িতে যেটা, তারপরেও কিন্তু আমরা তাকে ধরতে পারলাম না। ঠিক, দিস শোজ দ্যাট উই আর সো কমপ্লাসেন্ট, উই আর ওভার এস্টিমেটিং আওয়ার ক্যাপেবিলিটি, নট দ্যাট উই শুড অ্যাকসেপ্ট দ্য ল্যাপসেস, এবং সেটাকে আমরা যেন ইয়ে করতে পারি, রেকটিফাই করতে পারি। একদম আমি একমত। যে লোক যার নেতৃত্বে 24-এ দুটো জঙ্গি হানা হলো, সেই লোকের নেতৃত্বে 25-এ জঙ্গি হানা হলো, আনফরচুনেট। এবং নট অনলি দ্যাট, আজকে আমি তোমায় বলছি, আমি একটু ক্যানভাসটা বড় করতে চাই। সেটা হচ্ছে দিস ইজ দ্য বেস্ট সিজন ফর ইনফিল্ট্রেশন, কেন বরফ গলতে আরম্ভ করেছে এবং একটা যুদ্ধ ভাব রয়েছে। মুনির, দিস চ্যাপ ওয়াজ ভেরি ক্লোজ টু মুনির, যে মুসা, যে আমাদের পাকিস্তানের আর্মি চিফের, এবং ও বলেছে যে ওর কাছ থেকে লোন নিয়েছে বিকজ হি ইজ এ রুথলেস কিলার, হি ইজ এ হায়ার্ড কিলার। এবং সেই জায়গাটায় আজকে 7 দিন হয়ে গেল, আমরা তার কোনো রকম হয়ারে বুঝতে পারলাম না, অথচ আমরা বাড়ি টাড়ি ভেঙে দিচ্ছি, অনেক জায়গায় এখানে থাকতো। যদি সেই জায়গাটাই হয় তাহলে এতদিন তাদের অ্যারেস্ট করা হয়নি কেন? একদম আমরা কি বাড়তে দিতে চাই তারা? শুড দে গ্রো মোর? নো। আজকে যেটা হয়েছে, আমরা আশা করব যে 3টে সার্ভিসেস একসঙ্গে তাদের ইয়ে করা হয়েছে, অ্যান্ড দে উইল ডু জাস্টিস। যারা যে পূর্ণ স্বাধীনতা দেয়া হয়েছে সেনাবাহিনীর সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, সেই পূর্ণ স্বাধীনতার সদ্ব্যবহার একদম, সেটাই আমি বলছি। বাট মানে আমরা উই আর নট কিলার্স, একদম। কিন্তু সব কিছু ইয়ে করে যেখানে আমার প্রয়োজন, সেখানে এটা যুদ্ধ যেহেতু, সুতরাং সেখানে কিছুক্ষণের জন্য একটু পাশে সরিয়ে আমাদের উই হ্যাভ টু টেক রিভেঞ্জ, কারণ দোজ সোলস আর হন্টিং আস, যে আমরা মরে গেছি অথচ এখন 7 দিন হয়ে গেছে, নোবডি হ্যাজ বদার্ড টু টেল আস যে আমাদের সেই প্রতিশোধটা নিতে পারি কিনা, সেই প্রত্যাঘাত কেন হয়নি এতদিনে, এটা তাদের মনে আসবে, তাদের পরিবারের মনে আসবে। আমার মনে হয় যে এই জায়গাটায় যে কার্যগুলো করা দরকার, তার মধ্যে একটা জিনিস বোধহয় আমরা আনিনি, আমি একটু তোমার অনুমতি নিয়ে আনছি। সেটা হচ্ছে যে এই যে এদের কিন্তু এন্টাইস করা হচ্ছিল, অ্যালিওরিং করা হচ্ছিল সাম অফিসার্স অ্যান্ড অল, সম্ভবত হানি ট্র্যাপিংয়ের চেষ্টা চলেছিল যে তাদের উইন ওভার করার জন্য, এবং যখন এগুলো হয়ে যায় দেন দে আর সাবজেক্টেড টু ব্ল্যাকমেলিং, এবং ফাইনালি হয় মরো নয় কোর্ট মার্শাল। সুতরাং এই যে জায়গাগুলো, সেগুলো খবর রাখতে হবে। কিন্তু আমাদের আশু যেটা দেশ চাইছে, এই 5 জনকে যদি নাও পারো অন্তত কাউকে তো তুমি দেখাও। আমরা একটা বড় ব্যাপারে যেতে চাই না। আজকে 5 জনের একটা এই জায়গাটায় এত ট্রুপস, এত পুলিশ কেন? এটা কোনো জায়গায় আমরা অনেক ধন্যবাদ সমিতদা। একেবারে স্পষ্ট করে যেটা তুললেন, আমরা কি আত্মসন্তুষ্ট হয়ে পড়েছিলাম? নয়তো এক হচ্ছে এই হামলা, এবং তারপরে আজকে 7 দিন কেটে গেছে, এখনো পর্যন্ত কিন্তু কোনো গ্রেফতারি, তারা এর সঙ্গে যুক্ত যারা, তাদের সন্ধানে তল্লাশি চলছে। সরাসরি জম্মু কাশ্মীরে রয়েছেন আমার সহকর্মী, তার কাছে চলে যাব। সেখান থেকে এই মুহূর্তে বিরাট স্কেলে একটা মিলিটারি অপারেশন চলছে, সমস্ত ডিটেলস তুলে ধরবো। কিন্তু তার আগে দেখাবো যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকের কথা সমিতদা বললেন। সেই বৈঠক একেবারে পরিষ্কার, আমি আবার বলবো যে এই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রত্যাঘাত কোথায় করা হবে, কখন করা হবে, কি টার্গেট থাকবে, সেই সিদ্ধান্ত নিতে আমাদের সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। আমি আবার বলছি, এত গুরুত্বপূর্ণ এই জন্য, তার কারণ 2016 সালে সার্জিক্যাল স্ট্রাইকের আগে ঠিক একই রকম একটা বৈঠকে এই শীর্ষ সেনাকর্তাদের এই পূর্ণ স্বাধীনতা দেয়া হয়েছিল। আমার পরের প্রতিবেদন। দেশ চাইছে প্রত্যাঘাত। এই পরিস্থিতিতে দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠকের পর জবাব দেওয়ার জন্য 3 বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিলেন প্রধানমন্ত্রী। সরকারি সূত্রের খবর, কি ধরনের জবাব দেওয়া হবে, টার্গেট কি হবে, প্রত্যাঘাতের সময় কি হবে, এই ধরনের অপারেশনাল বিষয়ে সিদ্ধান্ত নেবার জন্য সামরিক বাহিনীকে পূর্ণ ছাড় দিলেন প্রধানমন্ত্রী। কখনো মরুভূমিতে ধুলোর ঝড় তুলছে ট্যাঙ্ক,
কখনো আরব সাগর থেকে ছোড়া ব্রহ্মসের গর্জন কাঁপিয়ে দিচ্ছে আকাশ। পেহেলগাঁওয়ের হত্যালীলার প্রতিশোধ নিতে প্রস্তুত সেনা, নৌসেনা, বায়ুসেনা। হামলার 7 দিন পেরিয়ে গেলেও এখনো ধরা পড়েনি জঙ্গিরা। তবে তাদের খোঁজে কাশ্মীরের কোনায় কোনায় চলছে চিরুনি তল্লাশি। ঘন জঙ্গল থেকে দুর্গম পার্বত্য এলাকা তন্ন তন্ন করে খুঁজছে সেনা, আধা সেনা ও পুলিশ। রাস্তাঘাটে চলছে নাকা চেকিং ও কড়া নজরদারি। দেখা যাচ্ছে যে ইতিমধ্যে সেনাবাহিনীর তরফে এরিয়াতে তারা ঘুরে বেড়াচ্ছেন এবং তারা কিন্তু একেবারে এলাকা দেখছেন শান্ত রয়েছে কিনা বা কোথাও কোনো অশান্তি রয়েছে কিনা। গোটা এরিয়া, যেটাকে বলা হয় যে এরিয়া ডমিনেশন। এই পরিস্থিতিতে মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহানের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত ছিলেন সেনার 3 বাহিনীর প্রধানও। সূত্রের খবর, বৈঠকে 3 বাহিনীর পেশাগত দক্ষতার পূর্ণ আস্থা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সন্ত্রাসবাদকে কড়া জবাব দেওয়া আমাদের রাষ্ট্রীয় সংকল্প। এদিন জরুরি বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবও। উপস্থিত ছিলেন বিএসএফ, এনএসজি, অসম রাইফেলস, সিআরপিএফ, এসএসবি, সিআইএসএফ এর শীর্ষ কর্তারা। এই তৎপরতার মধ্যেই দেশবাসীর প্রশ্ন, পাকিস্তানকে কবে জবাব দেবে মোদী সরকার? কখন, কিভাবে, কত গভীরে? केवल पाकिस्तान के पास न्यूक्लियर वेपन्स हैं और भारत के पास कक नहीं है। हमारे पास 180 के करीब न्यूक्लियर वेपन्स हमारे पास हैं और ये जो हैं ये इनकी जो टनेज है वो पाकिस्तान के 1.5 पौए 2 पौए के बॉम्ब से कहीं ज्यादा है। अगर हमने एक अग्नि 5 भी डाल दिया MIRV पाकिस्तान के ऊपर, तमाम शहर तबाह हो जाएंगे साहब। एक अग्नि 5 से एक नहीं तो किसको धमकी दे रहे हो? We are nuclear. Pakistan knows very well that within the first hour, if they even try, they will be wiped out from the earth. They'll no more be on the map of the world. সূত্রের খবর, বুধবার ফের বৈঠকে বসতে পারে সিসিএস অর্থাৎ নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটি। পেহেলগাঁও হামলার পর এই নিয়ে দ্বিতীয়বার বৈঠকে বসবে তারা। বৈঠকে বসতে পারে সংসদ বিষয়ক ক্যাবিনেট কমিটি এবং প্রতিরক্ষা বিষয়ক ক্যাবিনেট কমিটি। সূত্রের খবর, বৈঠকগুলিতে থাকতে পারেন প্রধানমন্ত্রী। বিজেন্দ্র সিংহ ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এর পরে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশটা আসতে চাইব, সেই অংশটা পেশ করতে যথেষ্ট মন খারাপের কারণ আছে। তার কারণ, যারা তদন্ত করছেন এনআইএ এবং সেনা, তাদের একটা বড় অংশের ধারণা যে বহু মানুষ সহায়ক হয়ে তাদের ইনভলভ ছিল এই নারকীয় গণহত্যার সঙ্গে। কারণ লোকাল হেল্প না পেলে এইরকম একটা স্মুথ অপারেশন করে 26টা নিরস্ত তরতাজা প্রাণ কেড়ে পাইন বনের মধ্যে হারিয়ে যেতে পারতো না এই জঙ্গিরা। পিওকে থেকে এলওসি পেরিয়ে 8 থেকে 12 ঘন্টায় ট্রেক করে এদিকে এসেছেন। অপেক্ষা করেছিলেন, তার কারণ সেই দিন বেশি লোক ওই উপত্যকায় যাননি, তার কারণ বৃষ্টি হচ্ছিল। বেশ কিছুটা অপেক্ষা করার পর সেখানে আস্তানা গেড়ে পরের দিন হত্যালীলা চালায়, এটা হচ্ছে সংশয়। আর এই জিনিস স্পষ্ট করে বলছি, স্থানীয় সাহায্য ছাড়া হতে পারে না। আপনাদের মনে থাকবে যে গতকাল একটা ভিডিও সামনে আসে, এই অনুষ্ঠানেই সেই ভিডিও দেখিয়েছিলাম। সেটা হচ্ছে জিপ লাইন যে রাইডটা আছে, সেই জিপ লাইনের ফুটেজ। সেইখানে স্টুডিওতে বারবার প্রশ্ন উঠেছিল যে পর্যটক রাইডটা চড়ছেন তার নাম হচ্ছে ঋষি ভাট। সেই ঋষি ভাট, তাঁর সংশয় ছিল, সেই সংশয় তিনি প্রকাশ্যে বলেছেন। সেই ভিত্তিতে এনআইএ তদন্ত শুরু করেছে। যেটা ধর্মীয় শব্দবন্ধ তিনি উল্লেখ করলেন আর ফায়ারিং শুরু হলো। এ দুটোর মধ্যে কি কোনো যোগ আছে? আজকে এই জিপ লাইন অপারেশন যিনি চালাচ্ছিলেন সেই যুবককে এনআইএ থানায় নিয়ে গিয়েই এখনও পর্যন্ত তার জিজ্ঞাসাবাদ চলছে। কিন্তু তার আগে আমি মূল প্রতিবেদনটা আপনাদের সামনে রাখবো, তারপর এই বিষয়ে আলোচনা করব এবং সরাসরি আমার সহকর্মী সুকান্ত মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলবো। কিন্তু তার আগে প্রতিবেদন, জিপ লাইন। পেহেলগাঁওতে হামলাকারী জঙ্গিদের কি মদত জুগিয়েছিল স্থানীয়দেরকেও? তা খুঁজে বার করতে এখন তৎপর গোয়েন্দারা। এর মধ্যে এনআইএ তদন্তকারীদের নজরে রয়েছে সোমবার সামনে আসা এই ভিডিও। এখানে যে জিপ লাইনের অপারেটরকে দেখা যাচ্ছে, তাকে সোমবারের পর মঙ্গলবারও জিজ্ঞাসাবাদ করছেন গোয়েন্দারা। এই ভিডিওতে এক পর্যটকের ক্যামেরায় বন্দী হয় বৈশরণের হাড় হিম করা জঙ্গি হামলার ছবি।
ভিডিওয় একদম শুরুতে দেখা যায় পর্যটক রাইড শুরু করার আগে জিপ লাইনের অপারেটর মুজাব্বিল বাদিকে তাকিয়ে রয়েছেন, যেদিকে গুলি চলে। ভিডিওতে দেখা যাচ্ছে এরপর তিনি বলেন আল্লাহু আকবার। প্রায় সঙ্গে সঙ্গেই উপত্যকা থেকে শোনা যায় গুলির শব্দ। তারপর আরো দুবার আল্লাহু আকবার বলেন জিপ লাইন অপারেটর মুজাব্বিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। वो बंदा 3 बार बोल रहा है अल्लाहू अकबर अल्लाहू अकबर अल्लाहू अकबर और फिर फायरिंग स्टार्ट हुई। কেন্দ্রীয় এজেন্সি এনআইএ ওই জিপ লাইন অপারেটর মুজাব্বিলকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। क्यों बोला? वो जब वो धमाक हो गया वहाँ पर, हाँ, इसलिए। अच्छा, आपने भी तो देखा होगा वो वीडियो, तो अब क्यों बोला मुजम्मिल ने अल्लाह अकबर? उसी के बाद गोलियां चलने लगी। हाँ नहीं, उससे अभी पहले ही किया है, जब उसने सुना है फिर बोला है, 3 बार बोला है अल्लाह अकबर। हाँ, बस यही तो बात है। लेकिन ये कहा जा रहा है कि अल्लाह अकबर, मुजम्मिल के अल्लाह अकबर बोलने के बाद ही गोलियां चलने लगी। नहीं, पहले ही जब उसने सुना है, जब फिर जैसे गोली का आवाज़ हुआ है, उसने बोला है अल्लाह अकबर। শুধু অবশ্য জিপ লাইন অপারেটর মুজাম্মিল নয়, স্থানীয় টাট্টুওয়ালা, টুরিস্ট গাইড সহ প্রায় 150 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। पहलगाम पुलिस स्टेशन जो है वो बुलाया जा रहा है और उनसे जानकारियां जो है इकट्ठा की जा रही हैं ताकि किसी भी तरीके का कोई सुराग, कोई क्लू जो है वो उन आतंकियों के बारे में जो सुरक्षा एजेंसियां हैं, जो इन्वेस्टिगेटिव एजेंसियां हैं, उनके हाथ लग सके, ताकि जो आतंकी हैं उन तक पहुंचा जा सके। आप लोगों को बुलाया गया पुलिस स्टेशन बुलाया गया। किस लिए बुलाया गया? क्या फोन आया? बोलते हैं क्या हुआ क्या नहीं है। 22 तारीख को, जिस दिन अटैक हुआ था। जी। বিশেষজ্ঞরা বলছেন পাকিস্তান থেকে এসে ট্রেক করে বৈশরণে পৌঁছে জঙ্গিরা যেভাবে হামলা চালিয়েছে সেটা স্থানীয় কারো সাহায্য ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। এই কমপ্লিট যারা ঘোড়াওয়ালা, যারা এই জিপ লাইন ট্রাভেলার স্পোর্টস, এদের একটা খবর ছিল আমার মনে হয়েছে, এদের কাজ কারবার দেখে, এদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে, যে এরা যে একদম অজ্ঞাত ছিল সেরকম না। লোকাল সাপোর্ট ছাড়া কখনো সম্ভব না, কোনো জায়গায় কোনো টেররিজম অ্যাক্টিভিটি লোকাল সাপোর্ট ছাড়া সম্ভব না। বৈশরণ হামলার পর পেরিয়ে গেছে 1 সপ্তাহ। জঙ্গিরা কোথায় লুকিয়ে রয়েছে, স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে কবে মিলবে সূত্র? এবিপি আনন্দ। ওই জিপ লাইনে যিনি উঠেছিলেন ঋষি ভাট, কি বলছেন তিনি, দেখাবো। हम लोग वहाँ पे पहले पहुँचे थे, हमने वहाँ पे फ़ोटोग्राफ्स लिए, वीडियोग्राफी ली। वहाँ पे एडवेंचर बहुत सारे थे, तो फिर हमने एडवेंचर करने का सोचा। पहले मेरे बच्चे ने एडवेंचर किया, फिर वहाँ पे ज़िप लाइन थी, हम ज़िप लाइन में गए। तो वहाँ पे काफ़ी सारी लंबी लाइन थी। 3 फैमिली पहले गए, हस्बैंड वाइफ और उनका लड़का, फिर दूसरी फैमिली गई, फिर हमारी बारी थी। हमारी बारी में मेरी लड़का पहले गया, फिर मेरी वाइफ गई, फिर मेरी बारी थी। और मैं जब गया, मैं स्टार्ट हुआ तब ऑलरेडी वहाँ पे फायरिंग होना शुरू हो गया था। मैं जिप लाइन में था तब, और मैंने देखा कि नीचे 5-6 लोगों को गोलियाँ लग गई है, गोली। और मैंने देखा, फिर वहाँ से मैं नीचे पहुँचा तो वहाँ से जिप लाइन खोल के मैं कूद गया और मेरी बीवी बच्चों को लेके वहाँ से तुरंत भागना शुरू किया। मैंने एक चीज़ देखी कि जो बंदा हमको जिप लाइन करवा रहा था, मेरे आगे 9 से 10 लोग गए। जिन लोगों ने जिप लाइन की वो सब लोग जिप लाइन किए, तब तक वो बंदा कुछ नहीं बोल रहा था। पीछे दूसरा जो बंदा बेल्ट लगा रहा था सबको, वो वहाँ पे बैठे बैठे कुछ उर्दू की किताब पढ़ रहा था। दूसरी चीज़ हमने देखी कि जो 9 लोग गए तब तक उसने कुछ नहीं बोला। जब मैं गया तब 1:28 PM को ही वहाँ पे फायरिंग हुई, और 1:28 PM पे ही वो बंदा 3 बार बोल रहा है अल्लाहू अकबर अल्लाहू अकबर अल्लाहू अकबर, और फिर फायरिंग स्टार्ट हुई। तो वो चीज़ पे मैं गौर करूँगा कि वो बंदा कहीं ना इन्वॉल्व होगा या फिर वो खुद हो सकता है, क्योंकि आगे की मैंने देखा तो आगे के 20 मिनट के वीडियो में वो कहीं भी ऐसा कुछ नहीं बोल रहा है। जब फायरिंग हुई उसके 1 सेकंड पहले ही उसने ये चीज़ बोली है। সরাসরি আমার সহকর্মী সুকান্ত মুখোপাধ্যায়ের কাছে চলে যাব। সুকান্ত, এক হচ্ছে 3টে মেজর অ্যাক্টিভিটি এই মুহূর্তে ওখানে হচ্ছে। এক, যে মেজর আর্মি অপারেশন হচ্ছে গোটা জম্মু কাশ্মীর জুড়ে, যেটা তুমি সকাল থেকে কভার করছো। 2 হচ্ছে এই জিপ লাইন অপারেটরের মতো অন্তত 150 জনকে পেহেলগাঁওতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং 3 হচ্ছে গোটা জম্মু কাশ্মীর জুড়ে 48টা প্রধান ট্যুরিস্ট স্পট, যেটা নিঃসন্দেহে বাইরের পর্যটকদের অন্যতম আকর্ষণ, আবার বলছি 48টা, সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এই সার্চ অপারেশনের জন্য। অর্থাৎ পর্যটকরা যারা এই মুহূর্তে আছেন, ফিরে আসেননি, তারা যেতে পারছেন না। আমি এইখানে তোমার কাছে আসবো একটু ব্যক্তিগত পর্যায়ে। তার কারণ হচ্ছে যে পেহেলগাঁওয়ে হত্যাকাণ্ড যেদিন হলো তার 24 ঘন্টা আগে, সেই সময় তুমি কাশ্মীরে ছিলে, 24 ঘন্টা আগে পেহেলগাঁওতেই ছিলে, এবং এই বৈশ্বনাথ ভ্যালিতে
সেই আগের ছবিটা অর্থাৎ স্বাভাবিক বৈশায়ন ভ্যালির ছবিটা তুমি দেখেছো, সেই কাশ্মীরের সঙ্গে এই কাশ্মীরের কতটা তফাৎ এবং সেই পেহেলগাঁওয়ের সঙ্গে এই পেহেলগাঁওয়ের কতটা তফাৎ সুকান্ত? দেখো একেবারে ফারাক কিন্তু পুরো 360 ডিগ্রি ঘোরালে যেমন হয় তেমন আবহের, অর্থাৎ প্রথমে যে আবহ গত মঙ্গলবার 180 ডিগ্রি, 360 হলে তো পুরোটা ঘুরে গেল। কার্যত একেবারে 180 ডিগ্রি ঘুরে গিয়েছে। মূল বিষয়টা কিন্তু হচ্ছে আবহ, এই আবহ পুরোপুরি পরিবর্তন কিন্তু হয়ে গিয়েছে। আমি তোমাকে বলবো যে একেবারে গত মঙ্গলবার দিনকে ঠিক দুপুরবেলার এই যে ঘটনা, সেই ঘটনার পরই কিন্তু গোটা কাশ্মীর জুড়ে যে থমথমে পরিবেশ শুরু হয়েছিল তা আজকেই 7 দিনেও একেবারে সেই পরিবেশ থেকে কিন্তু তারা কাটিয়ে উঠতে পারেনি। একেবারে যে সমস্ত টুরিস্ট স্পট রয়েছে, প্রথমত শ্রীনগর, সেখানে ডাল লেক থেকে শুরু করে খায়াম চক বা লাল চক যেখানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, প্রত্যেকটি জায়গাতে কিন্তু টুরিস্ট একেবারে সকাল থেকে রাত পর্যন্ত তারা ভিড় জমাতেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানে কথা বলতে পারছি তার একটা বড় কারণ যে পর্যটক শূন্য, তার কারণ ঠিক এই জায়গাতে দাঁড়ানোর কোনো রকম একেবারে জায়গা থাকে না। ঠিক এখান থেকে দাঁড়িয়ে সপরিবারে যারা এখানে আসেন তারা কখনো সেলফি তোলেন, এখানে খাওয়া দাওয়া করেন এবং এই লাল চক থেকে জিনিসপত্র কিনে তারা এখান থেকে তাদের হোটেলের উদ্দেশ্যে ফিরে যান। কিংবা অন্যদিকে যদি ডাল লেকেরও কথা বলি, সেখানেও কিন্তু রাত পর্যন্ত সেখানে শিকারা চলে। অন্যদিকে একেবারে পেহেলগাম যা একেবারে অন্যতম টার্গেট থাকে, ডেস্টিনেশন থাকে, সেখানকার বেতাব ভ্যালি, আরু ভ্যালি এবং অবশ্যই বৈশারণ ভ্যালি, একেবারে যখন পেহেলগাঁওতে ঢোকা হয় তখন থেকে কিন্তু কার্যত এই ঘোড়সাওয়ার থেকে শুরু করে যারা হোটেল ব্যবসায়ী কিংবা ট্যাক্সি স্ট্যান্ডে যারা ড্রাইভাররা থাকে তারা একেবারে প্রত্যেকটি পরিবারের সাথে তারা জুড়ে যান এবং তারা বলেন যে এই জায়গাগুলোতে অবশ্যই আসতে হবে, কারণ কাশ্মীর সেই ক্ষেত্রে কিন্তু একবারই ঘুরতে আসা যায়। ফলত এই যে গোটা যে পরিস্থিতিটা, গোটা যে পরিবেশটা তা কিন্তু কার্যত বদলে যায় গত 22 তারিখের পর থেকে। 22 তারিখে যখনই এই ঘটনা ঘটে আমরা যে অদ্ভুত জিনিস দেখতে থাকলাম, তখন সেই সময় আমরা পেহেলগামেই ছিলাম। থেকে আমরা দেখলাম যে বৈশারণ ভ্যালির আশপাশে যে সমস্ত হোটেল রয়েছে বা বেতাব ভ্যালির আশপাশে যে সমস্ত হোটেল রয়েছে সব একযোগে একেবারে যে কোনোভাবে জিনিসপত্র নিয়ে তারা কিন্তু পালাতে শুরু করেন এবং দীর্ঘ লাইন পড়ে যায় রাস্তায়। একদিকে পাহাড় থেকে অ্যাম্বুলেন্স নামার শব্দ, অন্যদিকে পর্যটকেরা দ্রুত পাহাড় ছাড়ছেন এবং এই যে দৃশ্যটা তা কার্যত তার পরদিনকে যেটা আমরা দেখি যে একমাত্র আমাদেরই গাড়ি ছিল যা পরদিনকে পেহেলগাম ছেড়ে দেয়। এবং শেষ যখন আমরা 2 দিন আগে পেহেলগামে যাই, ঠিক আমরা দেখলাম যে দুপুরের পর থেকে কোনো খাবার দোকান সেখানে খোলা নেই এবং রাত যখনই আরও সন্ধ্যা হচ্ছে বা রাতের দিকে যাচ্ছে তখন যে ছবিটা দেখা যায় তখন কিন্তু পরিষ্কার যেটা দেখা যাচ্ছিল যে একেবারে মনে হচ্ছিল অলিখিত বন্ধ বা অলিখিত কার্যত কারফিউ জারি হয়েছে। কারণ এই গোটা পেহেলগাম, বিশেষ করে পেহেলগামের কথা এই কারণে বলবো, পুরো অর্থনীতিটাই কিন্তু সেখানে এই পর্যটকদের উপরে থাকে। সেখানে পর্যটকরা যখন যান তারা হোটেলে থাকেন, সেখান থেকে তারা ঘুরতে বেরোন, কিন্তু ট্যাক্সি স্ট্যান্ড থেকে ট্যাক্সি নেন এবং তারপরে ঘোড়সাওয়ার হন। পুরো যে অর্থনীতিটা পুরোটাই কিন্তু কার্যত থমকে গিয়েছে এবং শ্রীনগর ডাল লেক থেকে শুরু করে এই যে ব্যবসা বাণিজ্যের একেবারে সেন্টার চক, এই যে লাল চক সেন্টার পয়েন্ট, সেই লাল চকও কার্যত কিন্তু বন্ধ। এখন সবে মাত্র 8টার কিছু বেশি বাজে, তুমি দেখতে পাচ্ছ আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি, পিছনের দিকের অংশের পুরোপুরি অন্ধকার এবং মাঝে মধ্যে কিছু পরিবার রয়েছে তারা যেহেতু অগ্রিম বুকিং করেছেন, তারা টাকা পয়সা দিয়ে আগেই তারা ইনভেস্ট করে ফেলেছেন, তারা শুধুমাত্র সময় কাটাচ্ছেন এবং পুরোটাই কিন্তু আতঙ্কের একটা পরিবেশ, পুরোটাই কিন্তু আবহের পরিবেশ। যেটা তোমাকে বললাম যে গত মঙ্গলবারের পর থেকে এই যে দেওয়াল লিখন পুরোটাই কিন্তু পাল্টে গিয়েছে এবং এই কাশ্মীর কবে স্বাভাবিক হবে সেই প্রশ্ন কিন্তু কার্যত অধরা এবং সেই প্রশ্নই কিন্তু জিজ্ঞাসা করছেন পর্যটক এবং এখানকার বাসিন্দারা। অনেক ধন্যবাদ সুকান্ত, তোমার কভারেজে সবাই নজর রাখছেন, সাবধানে থেকো। আমি আমার পরের বক্তা রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে যাব। একেবারে পরিষ্কার আবার বলছি, এই প্রশ্নটা করতে আমার ভালো লাগছে না, আমার এটা বিশ্বাস করতেও ভালো লাগছে না এবং একটা উল্টো ছবিটাও দেখানো দরকার। তার কারণ ওই যে ফায়ারিং শুরু হচ্ছে তখন ঠিক যেভাবে কেউ ফায়ারিং দেখে বা উনি দেখতে পাচ্ছেন ওপর থেকে হা ভগবান, হা ঈশ্বর বলেছেন, সেরকম হয়তো আল্লাহ আকবার বলেছেন, আমরা জানি না, সেই দৃশ্যের অভিঘাতেও বলে থাকতে পারেন। কিন্তু এটা ফ্যাক্ট এবং বাস্তবসম্মত যে এত বড় একটা অপারেশন এত স্মুথলি করে হত্যাকারীরা আততায়ীরা বেরিয়ে গেল, কোনো না কোনো পর্যায়ে স্থানীয় মানুষের, অন্তত কিছু মানুষের ইনভলভমেন্ট ছাড়া এ কিন্তু প্রচণ্ড কঠিন। এটা বাস্তবসম্মত। রবীন্দ্রনাথ ভট্টাচার্য কি বলেন শুনবো। এই প্রসঙ্গে প্রথমেই আমি বলবো যে কাশ্মীরে সন্ত্রাসবাদের একটা বিবর্তন আমরা এই প্রথম দেখতে পেলাম। এটা ঘটনা যে কাশ্মীরের 370 দ্বারা বিলোপ সাধনের পরে কাশ্মীরের একটা সর্বাঙ্গীন উন্নতি হচ্ছিল এবং কাশ্মীরের, অন্তত উত্তর কাশ্মীরের বহু মানুষ তারা সর্বাঙ্গীনভাবে এই ডেভেলপমেন্টের সঙ্গে যুক্ত হচ্ছিল। কিন্তু এই যে সাউথ কাশ্মীর অর্থাৎ পুলওয়ামা, তারপরে কুপওয়ারা, এই অনন্তনাগ, এই যে ডিস্ট্রিক্টগুলো আছে এখানে কিন্তু আগেও টেররিস্ট ইনফেস্টেড ছিল, এখনও সেই জায়গা মুক্ত হয়নি। কিন্তু আমি কেন বলছি এটা,
এর আগে পর্যন্ত 2001 সাল থেকে যদি আমি টেররিস্ট অ্যাটাকগুলো ধরি, আপনি দেখবেন যখন এই কুপওয়ারায় 9 জন সিকিউরিটি ফোর্সকে সেপ্টেম্বর মাসে মারা হলো, তখন থেকে শুরু করে 2019-এর পুলওয়ামা অ্যাটাক পর্যন্ত যতগুলো জায়গায় দেখবেন সেখানে হয় মিলিটারি অ্যাটাক করা হয়েছে, মূলত সামরিক বাহিনীকে অ্যাটাক করা হয়েছে, মানে সামরিক বাহিনী প্যারামিলিটারি তাদের অ্যাটাক করা হয়েছে, অথবা সাধারণ মানুষকে মেরে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করেছে, যার মধ্যে দেশি বিদেশি সবাই আছে, অথবা গণতন্ত্রের পীঠস্থান সংসদকে অ্যাটাক করবার চেষ্টা করা হয়েছে, বা তাজ হোটেলকে অ্যাটাক করবার চেষ্টা করেছে বিদেশিদের ভয় দেখানোর জন্য। কিন্তু এই প্রথম আপনি দেখুন যে একটা রিলিজিয়াস টেরোরিজম এলো, যেখানে ওই পাকিস্তানের যিনি সেনাবাহিনীর প্রধান, সেই ভদ্রলোক বা মানে অসভ্য মানুষ, সেই মানুষটি সবাইকে বলবার চেষ্টা করলো দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ইসলামের সঙ্গে আমাদের মানে ইসলামিক ধর্মে যারা বিশ্বাসী তাদের সঙ্গে হিন্দুদের সম্পূর্ণ পার্থক্য আছে, তাদের কালচারে পার্থক্য আছে, তাদের খোয়াবে পার্থক্য আছে, তাদের অ্যাম্বিশনে পার্থক্য আছে। এই কথাগুলো বলার কদিনের মধ্যেই অ্যাটাকটা হলো। অর্থাৎ আমাদের কিন্তু ভাবতে হবে এখন তাদের ট্রেনিং দেওয়া হচ্ছে হিন্দু ধর্মের বিরুদ্ধেই, অর্থাৎ এই জিহাদটা এখন তারা শুরু করছে হিন্দু ধর্মের বিরুদ্ধেই। যদিও তার মধ্যে আমরা দেখেছি আদিল হোসেন সে নিজের দেহ ঝাঁপিয়ে মানে আদিল শাহ সে গুলিতে ঝাঁঝরা হয়ে গেছে এই লোকগুলোকে বাঁচাতে গিয়ে। এই যে জায়গাটা, এটার মূল কারণ হচ্ছে এটা আমরা বলছি রিলিজিয়াস টেরোরিজম ছাড়া এদের মধ্যে আর ঢুকতে পারছিল না, কারণ টাকা দিয়ে আর কিছু করতে পারছে না। পাকিস্তানের টেরর ফান্ডিং কমে গেছে, তারপরে ওই যে 2988 কেজির ওই যে ধরা পড়ে গেল, সেই যে মাদকদ্রব্য সেইটা বিক্রি করে করবে তারও উপায় থাকলো না। তাহলে টাকা না পেলে এখন তাদেরকে অন্যভাবে মগজ ধোলাই করতে হবে, এবং টাকা তো এখানে তারা অনায়াসে কামাতে পারছে। তাদেরকে এখন মগজ ধোলাই করবার একমাত্র উপায় হচ্ছে তোমরা ইসলামিক ধর্মে আছি, তোমাদের সঙ্গে সংস্কৃতি সম্পূর্ণভাবে হিন্দুদের আলাদা। এই জায়গা থেকে আমি বলি এই যে হিন্দুদের সবক শেখাতে এসে পাকিস্তানের মানে জঙ্গি এবং পাকিস্তানের আর্মি তারা কিন্তু সম্পূর্ণ বিপর্যয়ের মুখে ঠেলে দিল। আপনি দেখুন এর আগে পর্যন্ত যতবার আক্রমণ হয়েছে ভারত তাদের তদন্ত করেছে, তাদের হাতে তুলে দিয়েছে। আমি যেমন ধরুন বলছি 26/11 মুম্বাই সন্ত্রাসী আক্রমণের পর তারিক খোসা যে পাকিস্তানের তরফ থেকে তদন্ত করেছিল, সে নিজে স্বীকার করেছিল, কনফার্ম করেছিল, সারা পৃথিবীতে বলেছিল যে আজমল কাসব হচ্ছে পাকিস্তানি ন্যাশনাল, এবং জানিয়ে দিয়েছিল যে জীবিত সন্ত্রাসবাদী এবং পাকিস্তানের নাগরিক এবং সমস্ত সন্ত্রাসবাদীরাই এই পাকিস্তানের লস্করি তৈবার এবং পাকিস্তানি তাদের প্রশিক্ষণ হয়েছে, এটা তারা স্বীকার করেছিল। পাঠানকোট আক্রমণের পরে একই জিনিস হয়েছিল, তারা তদন্ত খেলা করলো, জয়সি মোহাম্মদকে কিছু লোককে ধরলো, কিন্তু ভারতকে তাদের মধ্যে নিয়ে আসতে গেল না, মানে ভারত চাইলো তাদেরকে জেরা করতে দিল না। এইবার কিন্তু আর তদন্ত খেলা আমরা সহ্য করব না। সারা প্রধানমন্ত্রী জানেন সারা ভারতবাসীর দেশের মানে প্রত্যেকটি ভারতবাসীর রক্ত জ্বলছে, ফুটছে। যদি প্রত্যাঘাত চূড়ান্ত এবং এককালীন প্রত্যাঘাত চূড়ান্ত শিক্ষা দেওয়ার জন্য না করা হয় তাহলে কিন্তু আমরাও আর সহ্য করবো না। সুতরাং এই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে আমাদের ভাবতে হবে পাকিস্তানকে একবারে মানে আমরা আমাদের নেইবারকে পাল্টাতে পারবো না, কিন্তু তাদের এমন লেসেন দেব যাতে ভবিষ্যতে আর কোনো দিন তারা এই জায়গা থেকে আসতে না পারে যে হিন্দুদের নিয়ে এই কালচার নিয়ে তাদের সঙ্গে কতখানি আলাদা, অতএব তাদের সন্ত্রাসবাদের মুখে কিছু লোককে টেনে নিয়ে এসে হিন্দুদের আক্রমণ করো, এই কথা বলবার সাহস যেন তাদের কোনোদিন না হয়। ধন্যবাদ রবীন্দ্রনাথ দা। একেবারে সবক শেখানোর দাবি, এবং এই দাবি একা রবীন্দ্রনাথ ভট্টাচার্যের নয়, গোটা দেশের মানুষ একযোগে পাকিস্তানকে শিক্ষা দিতে চাইছে। কিন্তু পাশাপাশি আমি বলবো যে আমি বিশ্বাস করতে চাই যে ওই আদিল শাহ যে ধর্মে মুসলমান কিন্তু ঝাঁপিয়ে পড়েছে ওই বন্দুকের সামনে, যে যদি কাউকে বাঁচানো যায় তাকে কাফের বলে গুলিতে ঝাঁঝরা করে দিচ্ছে। কিন্তু আমাদের ভারতবর্ষ, আমাদের পশ্চিমবঙ্গ, ওই আদিল শাহ, ওই ঝন্টু শেখরা, যারা সেই ঝন্টু শেখ প্রথম শহীদ হলো এই জঙ্গিদের খোঁজার যে অভিযান সেনাবাহিনীর,
তাতে। আমি এইখান থেকে আসব যে কতটা মারাত্মক এই পাকিস্তান এবং আইএসআই এবং লস্করের ত্রিভুজটা। অডিও টেপ এই মুহূর্তে আপনাদের সামনে যে অডিও টেপটা রাখবো একটু মন দিয়ে শুনবেন, তাতে পরিষ্কার বুঝতে পারবেন যে সেনাবাহিনীর সদস্যরা যে গাড়িতে যাতায়াত করে তার রুট জানার চেষ্টা হচ্ছে। হোশিয়ারপুরে সেনা নিয়ে যাচ্ছে যে ট্রেনটা, তার সম্পর্কে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছে এই আইএসআই পাক এজেন্টরা। ভাবুন, এরা পরবর্তীকালে এক হতে পারে যে ভারতবর্ষের এই ঐক্যবদ্ধ চেহারাটা দেখে তারা ভয় পেয়েছে, ভারত প্রত্যাঘাত করবে এটা বুঝতে পেরে তারা সেনার প্রত্যেকটা মুভমেন্ট মনিটরিং করছে। তার একটা পার্ট হতে পারে এই অডিও টেপ, অথবা তারা দ্বিতীয়বার আরও মারাত্মক আঘাতের কোনো সুযোগ সন্ধান করছে, সুযোগের অপেক্ষায় বসে আছে, সেই কারণে খোঁজ খবর করছে। দুটোই মারাত্মক সম্ভাবনা। আমি এইখান থেকে অডিও টেপটা আপনাদের সামনে রাখবো, তারপর এই নিয়ে বিস্তারিত আলোচনা আসবো। अभी मुझे बताइए कि आपने इधर बठिंडा, अभी आप बठिंडा में ही हैं, इधर ये स्टेशन पे ही हैं? नहीं, बठिंडा स्टेशन के बाहर रहता हूँ मैं। अभी पापा रिटायर होने वाले तो बाहर चले गए हम लोग। अच्छा अच्छा, इधर से क्वार्टर छोड़ दिया आपने? पहले तो आप लोग, जो मेरे पास एड्रेस था, इधर करण सिंह लाइन में रहते थे ना, एमईएस कॉलोनी में। हाँ, तो वो उधर से रिटायर होने वाले हैं ना, तो उन्होंने क्वार्टर अभी चेंज करवा दिया, तो हम लोग बाहर रहते हैं अभी। अच्छा अच्छा अच्छा, फिर यही दिक्कत था ना। इधर हमने इसी आपके ओल्ड एड्रेस पे लेटर भी मेंशन किया था, लेकिन वो रिटर्न में आ गया था, आपने फिर क्वार्टर आई थिंक चेंज कर लिया उधर से। हाँ जी, हाँ जी। तो अभी मुझे ये बताइए कि आपके जो क्लास फेलोज हैं साथ के, इनका कुछ ना अभी इनसे वार्तालाप नहीं इनके पापा से हो पा रहा, कुछ स्टूडेंट्स के। तो ये जो आर्मी के थे, ये आरटी ब्रिगेड वगैरह, ये इनके अभी बठिंडा कैंट से आउट कोई गई है? जो इनके लोग हैं सभी इसके लिए बॉर्डर वाली साइड पे निकल गए हैं? मैं तो कैंट के बाहर रहता हूँ, मुझे नहीं पता सर जी। एक्चुअली ना, क्योंकि इनसे वार्तालाप नहीं हो पा रहा है, तो कल आपके पापा ने बताया था कि मे भी शायद फैमिलीज वगैरह पीछे हैं, बाकी तो सभी लोग कह रहे थे कि आउट हो गए इधर से। आप बता दो, स्टूडेंट के नाम बता दो, मैं उनसे खुद ही पूछ लूंगा कि आपकी सिक्योरिटी फी आगे की नहीं आई। हाँ, आपका शगुन था, शगुन एक थी फीमेल थी, शगुन आपकी क्लासमेट थी, और साथ में उनके पापा थे योगेश कुमार जी, ये अटली ब्रिगेड के थे, 10 कोर अटली ब्रिगेड के। पता नहीं, शगुन नाम की लड़की तो थी, पर बाकी का मुझे नहीं पता कौन सी ब्रिगेड नहीं, क्योंकि मेरे को कैंट के बारे में कुछ नहीं पता सर जी, मैं तो बाहर ही रहता हूँ। अच्छा अच्छा, बाहर जा रखे हैं। तो दूसरी थी रोहिणी पाल थी साथ में आपके ना? हाँ सर, ये बहुत पुरानी बात है। हाँ जी हाँ जी। तो अभी इनके डिपॉजिट का क्या करेंगे इधर साथ में, क्योंकि इनका तो अभी रिटर्न में, आपका तो चले हो जाएगा, आपसे वार्तालाप हो गया था, आपके पापा से बात हो गई थी, तो इनका कैसे हो पाएगा? क्योंकि ये तो अभी आई थिंक आउट जा रखे हैं ना, नफरी तो सभी आउट जा रखे हैं। कैंट में आप लोग नहीं अभी जाते? कैंट से काफी दूरी पे नहीं, क्वार्टर कैंट से दूरी नहीं है, हम लोग कैंट के बाहर रहते हैं, मतलब रेलवे स्टेशन के पास रहते हैं, बठिंडा रेलवे स्टेशन के पास। শুনলেন আপনারা, একটার পর একটা মিথ্যে গল্প, মিথ্যে নাম দিয়ে প্রচণ্ড কৌশলে তথ্য বের করার চেষ্টা হচ্ছে, এবং একেবারে যারা প্রাপ্তবয়স্ক নয়, হয়তো ছাত্র বা ছাত্রী, তাদের কাছ থেকে কৌশলে যাদের বাবারা গুরুত্বপূর্ণ পদে রয়েছেন বা মায়েরা গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। আমি ঠিক এই জায়গা থেকে আমার পরের প্রতিবেদন, যেখানে ভারতীয় ফোন নাম্বার থেকে ফোন করে ভারতীয় সেনা অফিসার এই পরিচয় দিয়ে পাঞ্জাবের একাধিক টোল প্লাজাগুলোতে ফোন করে সেনার মুভমেন্ট সম্পর্কে, ট্রেন বাসে সেনার মুভমেন্ট সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ তথ্য মিথ্যে পরিচয় দিয়ে, মিথ্যে গল্প সাজিয়ে আইএসআই বের করার চেষ্টা করছে। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে কেন, কি উদ্দেশ্যে? तो ये जो आर्मी के थे, ये आरटी ब्रिगेड वगैरह, ये इनके अभी बठिंडा कैंट से आउट कोई गई है? जो इनके लोग हैं सभी इसके लिए बॉर्डर वाली साइड पे निकल गए हैं? টোল প্লাজায় ফোন করে ভারতীয় সেনার গতিবিধি জানার চেষ্টা, কোন সেনা অফিসার কোন সীমান্ত এলাকায় আছেন, সেনাবাহিনীর গাড়ি কোন রাস্তা দিয়ে যায়, ফোনে সেই সব তথ্য সংগ্রহের চেষ্টা করছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই। পেহেলগাঁও হামলার পর পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর নতুন ছক সামনে এসেছে। সূত্রের খবর, ভারতীয় ফোন নাম্বার ব্যবহার করে ভারতীয় সেনা অফিসার পরিচয় দিয়ে ভারতীয় টোল প্লাজাগুলোয় ফোন করছে তারা। সম্প্রতি পাঞ্জাবের মুকেরিয়ার একটি টোল প্লাজায় একটি অচেনা নাম্বার থেকে ফোন আসে। সূত্রের খবর, এই টোল দিয়ে সেনাবাহিনী ও এয়ারফোর্সের গাড়ির যাতায়াত নিয়ে ফোনে জানতে চাওয়া হয়। শুধু মুকেরিয়াই নয়, পাঠানকোট ভাটিন্দায় ফোন করেও গোপন তথ্য নেওয়ার চেষ্টা করা হয় বলে সূত্রের খবর। কখনো বাবার প্রসঙ্গ টেনে, কখনো আবার সহপাঠীর কথা বলে, কখনো বাড়ির ঠিকানা জানতে চেয়ে, একাধিক প্রশ্ন।
তবে উদ্দেশ্য একটাই, সেনাবাহিনী সম্পর্কে তথ্য সংগ্রহ। সূত্রের খবর, ভাতিন্ডা টোলের ম্যানেজার কোনো তথ্যই প্রকাশ করেননি। সঙ্গে সঙ্গে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানান। পার্শ্ববর্তী জলন্ধর টোল প্লাজার কর্মী ও ম্যানেজারকেও এ ব্যাপারে সতর্ক করেন তিনি। ম্যান পোর্টেবল ওয়েপন সিস্টেম এখন এদের কাছে প্রচুর। দুটো অসম শক্তি সামরিক দিক থেকে, যে শক্তিটা দুর্বল সে তার থেকে শক্তিশালী শক্তিকে লো ইন্টেন্সিটি কনফ্লিক্ট অপারেশনে ব্যস্ত রাখে। শুধু ফোন করে তথ্য সংগ্রহের চেষ্টাই নয়, সাইবার আক্রমণেরও চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। তবে তাতেও দাহা ফেল। সূত্রের খবর, পাকিস্তানের হ্যাকার বাহিনীর প্রথম টার্গেট ছিল ন্যাশনাল নেটওয়ার্ক। সেখানে দাঁত ফোটাতে না পেরে সাধারণের জন্য খোলা জনকল্যাণ ও শিক্ষামূলক ওয়েবসাইটগুলি হ্যাক করার চেষ্টা করা হয়। সূত্রের খবর, এই সাইবার হানার নেপথ্যে রয়েছে পাকিস্তানের আইওকে হ্যাকার নামে সংগঠন, কিন্তু সঙ্গে সঙ্গেই অপচেষ্টা রুখে দেওয়া হয়। সুকান্ত মুখোপাধ্যায়, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ।